সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে ঐকতান। কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থীরা, গত পর্বের ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, অর্থাৎ কবি পরিচিতি নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়ে গেছে। এই ক্লাসটিতে আমরা ঐকতান কবিতার অর্ধেক অংশ নিয়ে আলোচনা করব, কেননা কবিতাটি ভালো মতো অনুধাবন করতে হলে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব বোঝার সুবিধার্থে। তো চলো আমরা কবিতাটি পাঠের পূর্বে কবিতাটির সম্পর্কে একটু জেনে নিই। ঐকতান কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা, অর্থাৎ জন্মদিনে কাব্যগ্রন্থের 10 নম্বর কবিতাটি হচ্ছে এই ঐকতান। কবির মৃত্যুর মাত্র 4 মাস আগে, অর্থাৎ 1348 বঙ্গাব্দের 1 বৈশাখ জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় এবং 1347 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় প্রবাসী পত্রিকায় কবিতাটি ঐকতান নামে প্রথম প্রকাশিত হয়েছিল। ঐকতানের মূলভাব সম্পর্কে বলতে গেলে বলতে হয়, ঐকতান অশীতিপর স্থিতপ্রজ্ঞ কবির আত্মসমালোচনা এবং কবি হিসেবে নিজের যে অপূর্ণতার তার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কবি হিসেবে তার যে নিজের অপূর্ণতা রয়ে গেছে, সেই অপূর্ণতাই কবি এই কবিতায় ব্যক্ত করেছেন। তো চলো আমরা কবিতাটি পাঠ করে কবিতাটি অনুধাবন করার চেষ্টা করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ ও সমার্থক শব্দ তৈরি করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। কেননা আমরা যখন কবিতাটি পড়ব তখন অনেক কিছুর অর্থ যদি আমরা ভালো মতো জেনে নেই, তাহলে কবিতাটি অনুধাবন করতে আমাদের খুবই উপকার হবে। তো কবিতাটি পাঠ করছি। বিপুলাই পৃথিবীর কতটুকু জানি। শিক্ষার্থীরা খেয়াল করো, বিপুলা মানে হচ্ছে বিশাল। তো কবি বলছেন যে বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, অর্থাৎ এই বিশাল পৃথিবীর আমি কতটুকুই বা তার জানি। অর্থাৎ কবির কাছে বিশাল পৃথিবীর অনেক কিছুই অজানা রয়ে গেছে এবং কবির এই যে অজানা রয়ে গেছে, এই যে কবির যে একটা সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতাতে কবি কি করেছেন, স্বীকার করেছেন এবং তার যে জানার আগ্রহ আছে তা কিন্তু এই চরণটির মধ্যেই কিন্তু পরিস্ফুট হয়েছে। অর্থাৎ তার যে জানারও আগ্রহ আছে সেটাই কিন্তু এই চরণটির ভেতরেই পরিস্ফুট। তারপর কবি বলছেন, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদীগিরি সিন্ধু মরু। কবি বলছেন যে দেশে দেশে কত না নগর রাজধানী রয়েছে, মানুষের কত কীর্তি। কীর্তি শব্দের অর্থ হচ্ছে যশ, খ্যাতি, সুনাম, কৃতিত্বের পরিচয়ক কাজ। অর্থাৎ মানুষের অনেক মহৎ কীর্তি রয়েছে। রয়েছে কি কত নদী, গিরি, গিরি শব্দের অর্থ হচ্ছে পর্বত, সিন্ধু মানে হচ্ছে সমুদ্র, আর মরু হচ্ছে মরুভূমি। কত না অজানা জীব, অর্থাৎ কবির অজানা অনেক জীবজন্তুও রয়েছে। কত না অপরিচিত তরু, তরু মানে হচ্ছে বৃক্ষ, গাছ, অনেক অপরিচিত গাছ বা তরুও রয়ে গেছে। রয়ে গেল অগোচরে, অগোচর শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি বা ইন্দ্রিয়ের বাইরে, অজ্ঞাতে বা অপ্রকাশ্যে। অর্থাৎ এই যে পুরো পৃথিবী জুড়ে কত মানুষের কীর্তি রয়েছে, কত নগর রাজধানী রয়েছে, নদী, পর্বত, সিন্ধু, সমুদ্র রয়েছে, অনেক অজানা জীব এবং তরু রয়েছে, যা সমস্তই কি হয়ে গেছে, কবির অগোচরে রয়ে গেছে, অর্থাৎ কবির জানার বাইরে রয়ে গেছে। সেজন্য কবি কি বলছেন দেখো, বিশাল বিশ্বের আয়োজন, এই যে এই সব কিছু মিলিয়ে কি করেছে, এই যে বিশাল বিশ্ব, বিশ্ব মানে কি পৃথিবী, পৃথিবীটা আয়োজন করে বসে আছে। আয়োজন শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ, চেষ্টা, সংগ্রহ, জোগাড়, অর্থাৎ পৃথিবী সমস্ত কিছু জোগাড় করে বসে আছে। কিন্তু দেখো কবির মন কি হয়ে আছে, মন মোর জুড়ে আছে অতি ক্ষুদ্র তারই এক কোণ। কিন্তু এই যে বিশাল পৃথিবীর বিশাল আয়োজন, এই আয়োজনে কবির মন কোথায় পড়ে আছে, অতি ক্ষুদ্র এক কোণে তার মনটি পড়ে রয়েছে। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যত অক্ষয় উৎসাহে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ক্ষোভে মানে হচ্ছে রাগে, পড়ি মানে হচ্ছে তিনি পড়ছেন, গ্রন্থ মানে তো বই বা কিতাব, আর ভ্রমণ বৃত্তান্ত মানে হচ্ছে
পর্যটন কাহিনী, অর্থাৎ কবি তার এই যে জ্ঞানের যে অপূর্ণতা রয়ে গেছে সেই অপূর্ণতা পূরণ করার জন্য সেই ক্ষোভে পড়ে, সেই রাগে তিনি কি করছেন, রাগে অভিমানে তিনি ভ্রমণ বৃত্তান্ত যা আছেন সবকিছুই তিনি পড়ছেন। কিভাবে? অক্ষয় উৎসাহে। অক্ষয় মানে হচ্ছে ক্ষয়হীন, অমর, চিরস্থায়ী, অর্থাৎ তিনি অক্ষয় উৎসাহ নিয়ে মানে প্রবল আগ্রহ নিয়ে এই ভ্রমণ বৃত্তান্তগুলো তিনি পড়ছেন। কেন পড়ছেন দেখো, কারণ এগুলো পড়লে তার কি হবে, তার জ্ঞানের যে অপূর্ণতা রয়েছে সেই অপূর্ণতা কিন্তু পূর্ণ হবে, যার কারণে কবি এই ভ্রমণ বৃত্তান্ত অক্ষয় উৎসাহে পড়ছেন। তারপর কবি কি বলেছেন দেখো, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। এই যে বলেছেন চিত্রময়ী বর্ণনার বাণী, এই চিত্রময়ী বর্ণনার বাণী হচ্ছে পৃথিবীর যে শ্রেষ্ঠ সাহিত্য আছে, এই শ্রেষ্ঠ সাহিত্যকে, পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য, জীবনের অফুরন্ত ছবি যেখানে ফুটে ওঠে, তাই কবি কি করেন, কুড়িয়ে নিয়ে আসেন তার কবিতাকে সমৃদ্ধ করার জন্য। অর্থাৎ এই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়িয়ে এনে কবি তার নিজের কবিতাকে কি করছেন, সমৃদ্ধ করার চেষ্টা করছেন। কারণ কেন সমৃদ্ধ করার চেষ্টা করছেন, কারণ তার জ্ঞানের অপূর্ণতা রয়ে গেছে। জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। এখন দেখো এই যে জ্ঞানের দীনতা, জ্ঞান মানে কি, বুদ্ধি, বৃত্তি, এগুলো। আর দীনতা শব্দের অর্থ হচ্ছে কি, দীনতা শব্দের অর্থ হচ্ছে দৈন্য, দারিদ্র, হীনতা, অভাব, অপরিপূর্ণতা। তো এই যে তার যে জ্ঞানের দীনতা রয়েছে আপনার মনে, কবি এখানে একেবারে সরল মনে স্বীকারোক্তি করছেন তার এই জ্ঞানের দীনতা। তো সেই জ্ঞানের দীনতা তিনি কিভাবে পূরণ করে নিচ্ছেন, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। এখানে ভিক্ষালব্ধ ধন বলতে কবি ভিক্ষালব্ধ তো আমরা বুঝি যে যা আসলে নিজের নয়, অন্যের কাছ থেকে ধার করে নিয়ে আসা, ভিক্ষা চাওয়া। তো কবি তার এই জ্ঞানের দীনতা, তার যে জ্ঞানের অপূর্ণতা রয়েছে, এই অপূর্ণতা পূরণ করার জন্য সে কি করছে, ভিক্ষালব্ধ ধন নিয়ে আসছে। মানে অন্যের যে শ্রেষ্ঠ সাহিত্য আছে, অন্যের যে শ্রেষ্ঠ যত কীর্তি আছে, তিনি সমস্ত কিছু পাঠ করে তার কবিতাকে কি করতে চাচ্ছেন, সমৃদ্ধ করতে চাচ্ছেন। সেজন্য কবি এই ভিক্ষালব্ধ ধন দিয়ে তাকে পরিপূর্ণ করার, নিজেকে পরিপূর্ণ করার চেষ্টা করছেন। তারপর কবি বলছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। তো কবি বলছেন এই যে তিনি তার যে কাব্য সাধনায়, তার কাব্য সাধনার সুরলিত ছন্দে পৃথিবীর সমস্ত সুর তার কাব্যের মধ্যে কি করে জেগে ওঠে, অর্থাৎ তার কাব্যে সমস্ত পৃথিবীর সুরিত বাণীগুলো প্রকাশিত হয়। কিন্তু এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। অর্থাৎ কবি বলতে চেয়েছেন তার এই যে স্বর সাধনায়, অর্থাৎ তার যে এই যে কাব্য সাধনা, এই কাব্য সাধনায় কবি সুর, সঙ্গীত, কথার সাধনার ডাক সর্বত্র কি করে নাই, পৌঁছায় নাই। কোথাও কোথাও কি হয়ে গেছে, অপূর্ণতা রয়ে গেছে কবির। তারপর দেখো কবি কি বলছেন, প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। তো এই যে দেখো ঐকতান, ঐকতান শব্দের অর্থ কি, সম্মিলিত সুর, অর্থাৎ কি বহু সুন্দরের সমন্বয়ে এক সুর ঝংকার, অর্থাৎ বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে তৈরি সৃষ্ট এক সুর। তাহলে এই যে পৃথিবীর নানা কবি নানা দিক থেকে কি করছে, তাদের কাব্য সাধনায় কি করে কাব্য সাধনায় ঢেলে দিচ্ছেন নানা কবিতার মাধ্যমে, তাদের যে মনের যে ভাবনা, সেই ভাবনাগুলো কবিতার মধ্যে প্রকাশ করছেন। তো সেজন্য কবি বলেছেন কি, নানা কবি ঢালে গান নানা দিক হতে। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সভাকার লাভ করি আনন্দের ভোগ। তো কবি বলছেন তিনি তো বিশ্বকবি, প্রকৃতির কবি, তিনি এই কবি তিনি কি করেছেন, আরো যে তার যে স্বগোত্রী অন্যান্য কবি রয়েছে, তিনি সেই কবিদের কি করেন, সঙ্গ লাভ করেন। তো এই যে তাদের সঙ্গ লাভ করছেন, এই সঙ্গ লাভ করে তিনি কি করছেন, বিচিত্র ভাবনা নিয়ে তার নানা কবিতা তারা কি করছেন, লিখছেন। তাদের সঙ্গে আমার সাদৃশ্য শুধুমাত্র ওইটুকুই, কিন্তু আমি এতে কি করি না, আনন্দ লাভ করতে পারি না। এই যে দেখো বলেছে সঙ্গ পাই সভা, অর্থাৎ আমি তাদের সবারই কি করি, সঙ্গ লাভ করি, কিন্তু
মানে লাভ করি আনন্দের ভোগ, তাদের সাথে আমার এই যে যোগাযোগ, তাদের সাথে যে সঙ্গ লাগবে, এতটুকু শুধু আমার আনন্দের অংশ, তার চেয়ে বেশি কিছুই না। তারপরে কবি কি বলছেন, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। অর্থাৎ এই যে কবি কি করেছে, মানে কবির জীবনের সব অনুভূতির দরজায় এসে প্রবেশের পথ আর পায়নি। অর্থাৎ কবির জীবনযাপনের যে পদ্ধতি সেটা কি হয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে। এখানে একটু মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ যেহেতু কি ছিলেন, উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিলেন, সেজন্য তিনি কিন্তু খুব সহজেই একেবারে যে নিম্ন প্রান্তিক জনগোষ্ঠীর যে মানুষ, তাদের সাথে কিন্তু তিনি মিশতে পারতেন না। সেই কারণে তিনি কি করতে পারেন নাই, তাদের সাথে যে মিশতে পারেন নাই, সেজন্য কবি কি বলেছেন যে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রা। অর্থাৎ কবি এই যে জীবন, এই জীবনযাত্রায় তার কি হয়েছে, তার এই যে জীবনযাত্রার যে পদ্ধতি, এই পদ্ধতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওই যে প্রান্তিক জনগোষ্ঠী বা ব্রাত্য জনতা, সেই জনতার সঙ্গে মিশার ক্ষেত্রে। এরপর কবি বলছেন তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। এই যে তাঁতি বসে তাঁত বুনছে, জেলে জাল ফেলছে, এই জাল ফেলে কি করছে তারা, তাদের এখানে আসলে কবি এই যে জাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অর্থাৎ কবি বলছেন এই যে চাষি, তাঁতি, জেলে প্রভৃতি শ্রমিকরাই কিন্তু সংসার বা পৃথিবীর কি রক্ষাকর্তা, এবং তাদের ওপর ভর দিয়েই কিন্তু আমাদের এই পৃথিবীটা কি করে আছে, টিকে আছে। অর্থাৎ তাদের যে শ্রম, এই শ্রমের বিনিময়ে কিন্তু আমরা নির্বিঘ্নে একটা জীবন ধারণ করতে পারছি। সেজন্য কবি তাদের এই কর্মের বিচিত্র কর্মকে আমাদের সামনে তুলে ধরেছেন, এবং তারা যে অনেক গুরুত্বপূর্ণ এই সমাজের জন্য, সেটাও কিন্তু কবি আমাদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে। তো এই যে তাদের ওপরেই ভর দিয়ে পৃথিবী চলছে, কিন্তু তারা কি হয়েছে দেখো, অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। তো কবি দেখো বলছে যে যে তাদের ওপর দিয়েই কিন্তু কি করছে, এই চাষি, জেলে, এদের ওপরে এদের বিচিত্র কর্মভারেই কিন্তু আমাদের কি করছে, আমাদের সংসারটা চলছে। কিন্তু সংসার চলার কারণেও, আমাদের এই সমস্ত সংসার জগৎ চলার পরেও আমরা কি করছি, তাদের কিন্তু যথাযথ সম্মান দিচ্ছি না। তাদের সম্মানটাকে আমরা কি করেছি, চির নির্বাসনে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ তাদেরকে আমরা সবসময় অবজ্ঞা অবহেলা করছি। তারপর কবি বলেছে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। এই সংকীর্ণ মানে কি, ক্ষুদ্র, ছোট, আর বাতায়ন মানে হচ্ছে জানালা। অর্থাৎ এই যে সমাজের উচ্চ মঞ্চে বসেছি, যেহেতু রবীন্দ্রনাথ ছিলেন জমিদার পুত্র, তিনি ছিলেন উচ্চ বংশীয়, সেজন্য তিনি বলেছেন যে তিনি সমাজের উচ্চ মঞ্চে বসে আছেন। তার জীবনের যাপনের পদ্ধতির যে বাধা, এই বাধার কারণে তিনি কিন্তু মিশতে পারেননি ওই প্রান্তিক জনগোষ্ঠীর সাথে। সেজন্য তিনি বলেছেন যে আমি উচ্চ মঞ্চে বসে আছি একটা সংকীর্ণ বাতায়নে, একটা সংকীর্ণ জানালার পাশে, যে জানালা থেকে ওই যে প্রান্তিক জনগোষ্ঠী মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাকে তিনি খুবই অল্প বা খুবই স্বল্পভাবে সেটাকে অবলোকন করতে পেরেছিলেন। তো শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী অংশ নিয়ে আমাদের পরের ক্লাসটিতে আলোচনা করা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।